রাত যত বাড়ছে ততই জমজমাট হচ্ছে দুবাই। আমরা রয়েছি এই টাওয়ারটা, এটা হচ্ছে দুবাইয়ের প্রিন্সেস টাওয়ার। এ তো সেই 5 রুপয়ে কা চিকেন বিরিয়ানি। জেভিয়ার বিচ থেকে আজকে সূর্যাস্ত হচ্ছে। 10 মে 2024 ঘুম থেকে উঠে এক কাপ কফি বানিয়ে দুবাই শহরের একটা বহুতল আবাসনের বারান্দায় বসে আমার ডায়েরি লিখছি। 24 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে এই আরাবিয়ান দেশে, যা শুরুটা হয়েছিল গতকাল সকালে আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে। রাশিয়া থেকে আবুধাবি এসে পৌঁছানোর পর এই দেশে আমার ইমিগ্রেশন এবং সেই সঙ্গে একবেলার সাইট সিংয়ে আবুধাবির অত্যাধুনিক শপিং মল থেকে শুরু করে স্থানীয় বাজার সবটাই ঘুরে দেখেছি। যেটা এখনও দেখা হয়নি সেটা আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এবং এই আরব দেশে নবনির্মিত হিন্দু মন্দির। সুতরাং সময় ঘড়িকে একবার পিছিয়ে নিলাম 24 ঘন্টা আগের সেই ফেলে আসা মুহূর্তে। আগের পর্ব শেষ করেছিলাম শেষ বিকেলে এই চায়ের আসরে। চা পানের পর আমরা রওনা দিলাম আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখার উদ্দেশ্যে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। তারই চিন্তাভাবনা বাস্তবায়িত হয় শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ নির্মাণের মধ্যে দিয়ে। বিশ্বের বৃহত্তম মসজিদগুলির মধ্যে এটি একটি। 1996 সাল থেকে যা নির্মাণ কাজ শুরু হয় এবং 2007 সালে এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক দর্শনার্থীরা এই মসজিদ দর্শন করতে আসে। ঠিক সেই কারণেই বিশ্বের টপ 3 টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টের মধ্যে এই মসজিদের নাম বারবার উঠে এসছে। 5,55,000 বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এই মসজিদে একসঙ্গে 55,000 জন দর্শনার্থী প্রবেশ করতে পারে। প্রায় 11 বছর ধরে নির্মাণ কাজ চলা এই মসজিদের কাজে বহু দেশের প্রায় 3,000 শ্রমিক এবং কারিগরি সংস্থা অংশগ্রহণ করেছিল। মসজিদে বিভিন্ন আকৃতির 82টি গম্বুজ রয়েছে। জানলাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে প্রার্থনা কক্ষে যেন বাইরের আলো প্রবেশ করতে পারে। ইতালিয়ান মার্বেল দ্বারা নির্মিত এই মসজিদে কলামের সংখ্যা রয়েছে প্রায় 1,000-এরও বেশি। নামাজ পড়ার জন্য পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা উপাসনা গৃহ রয়েছে। মূল উপাসনা গৃহতে 7,500 জন একসঙ্গে নামাজ পড়তে পারে। বিভিন্ন জায়গায় এরকম দড়ি দিয়ে আর কি বাউন্ডারি করা রয়েছে। কিছু কিছু সিলেক্টেড জায়গা আছে যেখানে গিয়ে ফটো তোলা যাবে, যারা ট্যুরিস্ট এসে দেখুন সব জায়গাতেই, কিন্তু এই ঘেরাটপের বাইরে যাওয়া যাবে না। এটা হচ্ছে এখানকার নিয়ম। ক্যামেরা এখানে অ্যালাউ রয়েছে, মোবাইল ফোন অ্যালাউ রয়েছে, বাট আমি যে মাইক্রোফোনটা ইউজ করি ওই মাইক্রোফোনটা ওই আসার সময় চেক করার সময় মাইক্রোফোনটা রেখে দিল, বললো যাওয়ার সময় নিয়ে যাবেন। এছাড়া সিগারেট, লাইটার এসব কিন্তু ভেতরে অ্যালাউ নয়। সৌদি আরবিয়ার সব থেকে বড় মসজিদ, এই ভিডিও করা যাবে না, এটা টিকটকারদের জন্য। তারপরে এখানে আঙুল দেখানো যাবে না, শুয়ে পড়া যাবে না, পেট ছানা যাবে না, কোলাকুলি করা যাবে না, এরকম অনেক কিছু নিয়ম রয়েছে এখানে। বেলা দ্রুত ফুরিয়ে আসছে। আরাবিয়ান কান্ট্রিতে যদিও সূর্য একটু দেরিতে অস্ত যায়, তবু বেলা থাকতে থাকতেই আমাদের রওনা দিতে হবে দুবাইয়ের উদ্দেশ্যে। বেলা প্রায় ফুরিয়ে এলো, সূর্য ধীরে ধীরে অস্ত চলে। আবুধাবির গ্র্যান্ড মসজিদ দেখা কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে এখানকার স্বামীনারায়ণ মন্দির দেখতে, এবং স্বামীনারায়ণ মন্দির দেখে আমরা তারপরে দুবাই যাব। মানে দুবাই পৌঁছাতে পৌঁছাতে হয়তো আমাদের আজকে রাত হয়েই যাবে। দুবাই হোটেল আগে থেকে বুক করে আসিনি, তাই পরবর্তী গন্তব্যে যাওয়ার পথেই সেই কাজটা সেরে নিলাম। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আগামী দিনে দুবাই বেড়াতে আসছেন, 5 দিন 6 দিন বা 7 দিন বা তার বেশি দিনের জন্য আসছেন, আপনারা কিন্তু হোটেল অবশ্যই অনলাইনে অ্যাডভান্স বুক করে আসুন, বা আপনাদের কোনো লোকাল যে ট্রাভেল এজেন্ট তার কাছ থেকে বুক করাতে পারেন। অন্তত 2 দিনের অ্যাকোমোডেশন আপনারা কিন্তু বুক করে নিয়ে আসুন। আর অনলাইন যদি আপনারা হোটেল বুক করতে চান, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন অনলাইন হোটেল বুকিং ওয়েবসাইট তার সাহায্য নিতে পারেন, কিংবা আপনারা উইগো অ্যাপের মাধ্যমে হোটেল বুক করতে পারেন। দুবাইতে এসে অনলাইন হোটেল বুক করার জন্য আমি কিন্তু ব্যবহার করেছি হচ্ছে উইগো অ্যাপ, কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ভারতবর্ষ হোক, দুবাই হোক, থাইল্যান্ড হোক, যেখানেই হোক, উইগো অ্যাপ কিন্তু সব জায়গাতে আর কি কাজ করবে। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে ফ্লাইটের খরচ কম পড়ে সেটা খুব সহজে কম্পেয়ার করে কিন্তু ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এয়ারবিএনবি, বুকিং.com, আগোডা, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ ইউজ করে আমি হোটেলটা কমে পাবো সেটাও কিন্তু খুব সহজে কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও উইগো অ্যাপের নতুন কিছু ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে
IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমায় কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দেবেন। সন্ধে যখন প্রায় হয়ে এসেছে ততক্ষণে আমরা এসে পৌঁছেছি আবুধাবিতে নবনির্মিত BAPS হিন্দু মন্দিরে। আবুধাবি শহর থেকে এই মন্দিরের দূরত্ব সড়কপথে 50 কিলোমিটার। এই মন্দিরে প্রবেশ করার আগে বাইরে রাখা এই QR কোড স্ক্যান করে বা নিচের লিঙ্কে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করার পরই দর্শনার্থীরা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। আর সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলে যাওয়ার পরে মন্দির দেখতে কিছুটা এরকম লাগছে। এখানে ডিসপ্লেতে দেখানো হচ্ছে এই মন্দিরটা 108 ফুট হাইট। মন্দিরে প্রবেশ করার আগে বাইরের একটি স্ক্রিনে মন্দিরের আর্কিটেকচার থেকে ডিজাইন সবকিছুই ডিসপ্লে করা হচ্ছে। মন্দিরের ভেতরকার সমস্ত কারুকার্য। BAPS হিন্দু মন্দির আবুধাবি, খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো হয়েছে। যখন আলো রিফ্লেকশন হচ্ছে তখন আরও সুন্দর লাগছে। শু হাউস, এখানে কিন্তু জুতো রাখারও জায়গা রয়েছে, বাট আমরা জুতো গাড়িতে রেখে এসেছি, আমরা খালি পায়ে এসেছি। এদিক থেকে জলের ধারা নেমে আসছে, ঘন্টাগুলো রিফ্লেকশন জলে হচ্ছে। ওইদিকে রয়েছে একটা ক্যাফেটেরিয়া। এই যে সিঁড়িগুলো এত সুন্দর আলো দিয়ে সাজানো, তার যে রিফ্লেকশন, এবং যারা এখানে এসে সবাই কিন্তু ফটোগ্রাফি করছে, তারা সবাই কিন্তু এই বিশেষ মুহূর্তে সাক্ষী হচ্ছে যে একটা আরাবিয়ান কান্ট্রিতে এসে এত সুন্দর একটা হিন্দু মন্দির। থ্যাঙ্কস টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অবশ্যই ধন্যবাদ UAE গভর্নমেন্টকে। এখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যে 7:30 থেকে। আর এইদিকে রয়েছে সমীনারায়ণ ঘাট। যারা গঙ্গা আরতি দেখবে তারা কিন্তু সবাই ওই গ্যালারিতে বসে পড়েছে এটা দেখার জন্য। হ্যালো, কেমন আছো? এনারা হচ্ছে আমার এখানকার দর্শক, যারা এখানেই থাকে, তারাও আজকে এসছে এখানে। সবার সঙ্গে দেখা হয়ে গেছে। পৃথিবীটা গোল, সবার সঙ্গে দেখা হবে কোনো না কোনো জায়গায়। আর এই দিকে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরকার কারুকার্য আপনাদেরকে দেখাতে পারবো না। বাইরে থেকে যতটা সম্ভব আমার ক্যামেরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর এখানে যে সমস্ত মন্দিরের চূড়াগুলো রয়েছে না, সেগুলো দেখুন কত সুন্দর, ওপরে পতাকা লাগানো রয়েছে, লাইট লাগানো রয়েছে, এবং সেখানে কিন্তু সূক্ষ্মাতে সূক্ষ্ম কারুকার্যতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, এবং সেখানে কিন্তু পুরাণের বিভিন্ন কাহিনী অনুসারে সেই মূর্তিগুলোকে সজ্জিত করা হয়েছে। যারা এখানে পর্যটকরা এসেছেন তারা কিন্তু সবাই এখানে ফটোগ্রাফি করছেন বাইরে। এবং এই দিকে যে গ্যালারি, সেখানে সবাই বসে পড়েছেন জায়গা নিয়ে, কারণ একটু পরে শুরু হবে হচ্ছে এখানে গঙ্গা আরতি। আর আমি যদি ক্যামেরা এই দিকে নিয়ে যাই তাহলে আমরা কিন্তু ওপর থেকে নিচটা দেখতে পাবো। দেখুন কত সুন্দর, যেখান দিয়ে দর্শনার্থীরা উঠে আসছেন, এবং চারিদিকে আলোয় যে সাজানো হয়েছে, দুর্ধর্ষ ফটোগ্রাফি। আর যেহেতু এখানে সন্ধে দেরি করে নামে, সেহেতু কিন্তু আকাশে এখনও সেই নীল রঙের আলোর ছটাটা রয়েছে, যেটার জন্য কিন্তু এই চারিদিকে অন্যরকম একটা কন্ট্রাস্ট দেখা যাচ্ছে। মন্দিরের বাইরে পর্যন্ত যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ, তাই কিন্তু পর্যটকরা এখানেই আর কি তাদের ফটোগ্রাফি করছেন। এদিকে রয়েছে এন্ট্রি, ওইদিকে রয়েছে এক্সিট। চলুন আগে দর্শন করে আসি। আবুধাবিতে নির্মিত এই প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 14 ফেব্রুয়ারি 2024-এ। মন্দির নির্মাণে মোট 27 একর জমি দান করে UAE গভর্নমেন্ট, যার মধ্যে 13.5 একর জুড়ে এই মন্দির নির্মিত হয়েছে, এবং বাকি জায়গা পার্কিং এবং অন্যান্য নির্মাণে। এই মন্দিরের স্থাপত্য নাগারা শৈলীতে নির্মিত, এবং উপসাগরীয় অঞ্চলের এটি বৃহত্তম হিন্দু মন্দির, যা নির্মাণে খরচ হয়েছিল ভারতীয় মুদ্রায় 700 কোটি টাকা। মরু অঞ্চলে নির্মিত BAPS হিন্দু মন্দির বা স্বামীনারায়ণ মন্দির নির্মাণে রাজস্থান থেকে প্রায় 18 লক্ষ ইট এবং বেলে পাথরের ব্যবহার করা হয়েছে, যা 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহনে সক্ষম। 2019 সালের ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া এই মন্দির নির্মাণে সময় লেগেছিল প্রায় 5 বছর। মন্দিরের ভেতরে বিগ্রহ রূপে একদিকে রয়েছে রাম সীতা, হর পার্বতী, জগন্নাথ সুভদ্রা বলরাম, বালাজি পদ্মাবতী, আর ঠিক মাঝখানে রয়েছে স্বামীনারায়ণ, তার সঙ্গে গুণাদিনন্দ স্বামী, যার মধ্যে দিয়ে জীবাত্মা এবং পরমাত্মার মিলনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। মন্দিরের নকশায় ভারতীয় পুরাণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পাখি ফ্যালকন, উট এবং ঘোড়ার মূর্তিও খোদাই করা রয়েছে। রামায়ণ, মহাভারত, শিবপুরাণ সহ আরব, মিশরীয়, মেসোপটেমিয়াম ইত্যাদি বিভিন্ন সভ্যতার গল্পগুলিও একইভাবে নকশায় খোদাই করা হয়েছে। মন্দিরের বাইরের অংশে বেলে পাথর ব্যবহার করা হলেও ভেতরের কারুকার্যে ব্যবহার করা হয়েছে ইটালিয়ান মার্বেল, যার সৌন্দর্য সত্যি দেখার মতো। মন্দিরের দুই পাশে দুই পবিত্র নদী গঙ্গা এবং যমুনা, যার বয়ে যাওয়া জল বিরাট বিরাট কন্টেনারে ভারতবর্ষ থেকে নিয়ে আসা হয়েছিল। সব ধর্মের মানুষের জন্য এই মন্দির প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রয়েছে। প্রত্যেক রবিবার আবুধাবি শহর থেকে এই মন্দির পর্যন্ত বাস চলাচলের ব্যবস্থাও করা হয়েছে। BAPS হিন্দু মন্দির দেখে যখন দুবাইয়ের পথে রওনা দিলাম, তখন মরু শহরে রাত নেমেছে। আবুধাবি থেকে দুবাই সড়ক পথে 140 কিলোমিটার। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে মরুভূমি, মাঝখান দিয়ে চলে গিয়েছে সোজা রাস্তা। আবুধাবি থেকে শুরু করে দুবাই শারজা হয়ে এই রাস্তা যুক্ত করেছে সপ্তম আমিরাত রাস আল খাইমাকে।
এই রাস্তায় গাড়ি চলে বলা ভুল, বলা ভালো গাড়ি ছোটে। প্রত্যেকটা লেনের জন্য স্পিড নির্ধারণ করা রয়েছে। কোথাও গাড়ির গতি রাখতে হয় 140, কোথাও 120, কোথাও বা 90-এর ওপরে। আবুধাবি সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে দুবাই পর্যন্ত সরাসরি বাসও রয়েছে। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা, আর ট্যাক্সিতে সময় লাগে ঘন্টা দেড়েক। ট্যাক্সির তুলনায় বাস তুলনামূলক সস্তা। অন্যান্য দেশের তুলনায় দুবাই এক্সপেন্সিভ, এটা ঠিকই, তবে খরচটা নির্ভর করে আপনি কোন লোকেশনে হোটেল নিচ্ছেন তার উপরে। দুবাই যে খুব একটা বড় শহর তেমনটা নয়, তাই বাজেটের মধ্যে হোটেল নিলে আমি সাজেস্ট করব বার দুবাই এলাকায় হোটেল নিন। আর দুবাইয়ের লাক্সারিয়াস লাইফ উপভোগ করতে হলে হোটেল নিন দুবাই মেরিনা কিংবা ডাউনটাউন এলাকায়। আমি মাত্র 72 ঘন্টা দুবাইতে ছিলাম, তাই এই 2 জায়গাতে রাত্রিবাসের অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। যারা শপিং, লাক্সারিয়াস এইরকম লাইফ পছন্দ করেন তাদের জন্য দুবাই ঠিক আছে, কিন্তু যারা নেচার পছন্দ করেন তাদের জন্য দুবাই পয়সা খরচ করে যাওয়া ছাড়া আর কিছুই না। বেটার ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনাম প্ল্যান করুন, যেগুলোর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ট্যাক্সি যখন আমাকে ড্রপ করলো তখন ঘড়ির কাঁটায় রাত 9:45। প্রথম রাতের জন্য দুবাইতে আমরা বুক করেছিলাম এয়ারবিএনবির একটা অ্যাপার্টমেন্ট, যেটা জেএলটি বা জুমেরা লেক টাওয়ার এলাকায়। আর এখানে চারিদিকে সমস্ত বিল্ডিংই প্রায় আকাশ ছোঁয়া। এখানে পরপর অনেক টাওয়ার আছে, হোটেলও আছে, বাট হোটেলের থেকে এয়ারবিএনবি অনেকটাই সস্তা। এই অ্যাপার্টমেন্টগুলোতে কোনো ওনার প্রেজেন্ট থাকেন না। বুকিংয়ের পর হোয়াটসঅ্যাপে সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দেন, যেগুলো রিসেপশনে দেখানোর পর এই অ্যাপার্টমেন্টে প্রবেশের অনুমতি পাওয়া যায়। ব্যাপারটা খুবই সিম্পল, কোনো জটিলতা নেই। 34 তলা এই অ্যাপার্টমেন্টে আমাদের ফ্ল্যাট বুকিং ছিল 30 তলায়। আমি জীবনে প্রথম এত উঁচু বিল্ডিংয়ে থাকলাম। রুফে যাবো আমরা। আমাদের ফ্ল্যাটের দরজা খোলা ছিল, টাওয়েল থেকে শুরু করে সাবান শ্যাম্পু সবকিছুই একটা ব্যাগে করে দরজার বাইরে রাখা ছিল। রুমের চাবি টেবিলে রাখা আছে, রিমোটও রয়েছে, রুম অ্যাক্সেস কার্ড, কিচেন রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে, কুচিনা, মাইক্রো ওভেন, টোস্টার, ইলেকট্রিক কেটেল, বাসন কোসন, ফ্রিজ সব কিছু রয়েছে। ফ্রিজে কোনো খাবার আছে দেখি তো, গরিবকে কোনো খাবার দিচ্ছে কিনা। কোনো খাবার নেই, ফ্রিজ পুরো ফাঁকা। দারুণ একখানা টয়লেট, স্নান করার জন্য বাথটব রয়েছে, বেসিন তো রয়েছে। আর এই হচ্ছে রুম, যে রুমে আমরা আজকে রাত্রে থাকবো। আর এই রুম থেকে দুবাই মেরিনার ভিউ কিছু এরকম পাওয়া যায়, চারিদিকে শুধু বিল্ডিংই বিল্ডিং। আর এই হচ্ছে আমাদের রুম, যথেষ্ট বড় খাট রয়েছে, এখানে আলমারি রয়েছে, এখানে চেয়ার রয়েছে কাজ করার জন্য, ডেস্ক রয়েছে, আর এখানে একটা এত বড় টিভিও রয়েছে, আর সেন্ট্রাল এসি এখানে। না, আমরা বলেছিলাম যে প্রথম রাত্রে আমরা যেহেতু ভালো জায়গায় থাকবো, আমার ইচ্ছা ছিল একটা উঁচু জায়গায় থাকা। আমি তখন উঁচু জায়গায় থাকিনি, একদিন তো উঁচুতে পৌঁছে যাবো, উঁচুতে মানে একদম উপরে। তাহলে আজ একটু ভালো জায়গায় থাকি, কাল একটু কমা জায়গায় থাকবো, ঠিক আছে। দুবাই শহরে রাত হয়েও যে হয় না তার প্রমাণ তখন পেলাম যখন রাত 12:30টার সময় প্রিয়ম বাইরে বেরিয়ে এইসব খাবার দাবার কিনে নিয়ে এলো। মাটন পেশোয়ারি মাইক্রোওভেনে গরম করবে এটাও। সেই সঙ্গে নিয়ে এসে চিকেন বিরিয়ানি, লাহোরি নান নিয়ে এসছে, গরম আছে, জলের বোতল অর্ডার দিয়েছিল। আর একই সঙ্গে নিয়ে এসেছিলাম 1.5 লিটার করে 6টা জলের বোতল, যার খরচ পড়েছিল 8 দিরহাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কত রাত অবধি জেগে রাতে শহর দেখেছি তা মনে করতে পারি না, কিন্তু পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির কাঁটা সকাল 10টার ঘর ছাড়িয়ে গিয়েছে। এই অ্যাপার্টমেন্টে আমাদের এক রাতেরই বুকিং ছিল, আর চেক আউট টাইম ছিল পরের দিন বেলা 11টা। এই প্রসঙ্গে একটা পরামর্শ দিই, আপনারা দুবাইতে যে হোটেল বা অ্যাপার্টমেন্টই থাকুন না কেন, সেখানে অন্তত 2 থেকে 3 দিনের বুকিং রাখার চেষ্টা করবেন। না হলে পরের দিন আবারও নতুন জায়গাতে যেতে গেলে এই যাওয়া আসার মাঝেই অনেকটা সময় নষ্ট হবে, কারণ এখানে কোনো জায়গায় চেক ইন টাইম দুপুর 2টো, কোথাও বা 3টে। এখানে যে সমস্ত অ্যাপার্টমেন্টগুলো আমরা বুক করছি এয়ারবিএনবি থেকে বা অনলাইন বুকিং ওয়েবসাইট থেকে, তো সেসব অ্যাপার্টমেন্টে কিন্তু চেক ইন টাইম হচ্ছে বেলা 3টে আর চেক আউট টাইম হচ্ছে বেলা 11টা। এবার সমস্যাটা কী হয়ে দাঁড়িয়েছে, কালকে যখন আমরা এসে পৌঁছেছিলাম তখন রাত হয়ে গেছিলো, তারপরে আমাদের খাওয়া দাওয়া করতে ঘুমাতে একটু দেরি হয়েছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে 11টা বেজে গিয়েছে। যাহা 11টা বেজে গিয়েছে, তেমনি এখানকার যে অ্যাপার্টমেন্টের যে স্টাফ যারা দেখভাল করে, মালিক তো এখানে আসে না, স্টাফরাই দেখভাল করে, তারা এসে বেল বাজাচ্ছে, দিয়ে বলছে দাদা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করুন। এবার ও রেডি হলো, বাথরুমে গেল, আমি সকালে উঠে পড়েছিলাম, কাজ করছিলাম, একটু তাড়াহুড়ো করে বেরোতে হলো। পরবর্তী যে অ্যাপার্টমেন্টটা বুক করেছি আবার সেখানে চেক ইন টাইম হচ্ছে বেলা 3টে। এবার এখান থেকে যখন চেক আউট হয়ে গেলাম 1টা, তারপরে 3টে, এই যে মাঝে 2 ঘন্টা সময় একটা আমাকে এদিক ওদিক ঘুরে কাটাতে হবে। এখানে মেরিনা একদিকে, এখানে জেএলটি একদিকে, ভিন্ন দিকে মেট্রো করে বা ট্রামে করে যেতে হবে। এবার মেট্রো স্টেশনে পৌঁছাতে গেলেও যদি আমি ক্যাব বুক না করি তাহলে আমাকে হেঁটে যেতে হবে। আমার সমস্যাটা এটাই যে আমার সাথে একটা এরকম লাগেজ ব্যাগ রয়েছে, এই ব্যাগ নিয়ে হেঁটে যেতে হচ্ছে, এটা একটু সমস্যা, বাকি এমনি কোনো সমস্যা নেই। বাকি যদি আপনারা মনে করেন যে আপনারা কখনো অ্যাপার্টমেন্ট চেঞ্জ করবেন বা কোনো জায়গায় ট্রান্সফার হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। এখানে 2 রকম ট্যাক্সির অ্যাপ রয়েছে, কারিমস রয়েছে, আছে দুবাই ট্যাক্সি রয়েছে। দুবাই ট্যাক্সি অফলাইনে বুক হয়ে যায়, মানে স্পট বুক হয়ে যায়, আর কারিমস হচ্ছে অনলাইনে বুক হয়, লাইক আমাদের ওলা উবেরের মতো। এই সময়টা আমরা কাজে লাগালাম টুকটাক কিছু খাওয়া দাওয়া সেরে নেওয়ার কাজে, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। এই এলাকায় ভারতীয় এবং পাকিস্তানি রেস্তোরাঁ রয়েছে, মোটামুটি বাজেটের মধ্যেই খাবার দাবার পাওয়া যায়। আমরা এলাম
তেমনই একটা রেস্তোরাঁয়। ফ্রেশ মিল্ক টি 2 দিরহাম আর কফি হচ্ছে 5 দিরহাম। সাদা পরোটা রয়েছে, আলুর পরোটা রয়েছে। আর যদি রাইসের কথা বলি তাহলে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, পোলাও, তন্দুরি রয়েছে, কাবাব রয়েছে, চাইনিজও আছে। কেউ যদি মনে করেন নুডলস খাবো, সব রকমের নুডলস রয়েছে, ভেজ ফ্রাইড রাইস রয়েছে, সব রকম খাবার দাবার মোটামুটি আপনাদের বাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন। খাবার দাবারের প্রবলেম সলভ, থাকার প্রবলেম সলভ, সব জায়গায় কিন্তু আপনি হিন্দি জানার লোক বা বাংলা জানার লোক পেয়ে যাবেন। ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে কোনো বাধা নয়। দুবাই ধরে নিতে পারেন দুর্গাপুরের মতোই, বেশি কিছু চাপের ব্যাপার নয়। শুধু পয়সা পকেটে থাকলেই হবে, মানে খরচা করার জন্য পয়সা থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আমার খাবার আফগানি চিকেন পোলাও, এ তো সেই 5 রুপিয়া কা চিকেন বিরিয়ানি, ভালো আছে, মিষ্টি মিষ্টি আইটেম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে প্রিয়ম বললো যে একটু সেলুনে যাবো, পাশে সেলুন রয়েছে। তো আমি ভাবলাম যে আমি একটু দাড়িটা সেট করে নিই, এমনিতে পাগল পাগল লাগছে, যদিও আমাকে পাগলই লাগে, সেটা নতুন কিছু নয়। গেলাম আর কি সেলুনে, আমি দাড়িটা সেট করবো, কাটবো না, সেট করবো একটু, মানে ছাঁটবো, যাকে বাংলা কথা বলে ছাঁটা কেস। তো দাড়ি সেট করে দিল, স্যাট করে। কত বলছে 15 দিরহাম। তারপর বললো চুলটা সেট করে দিই, চুলটা একটু ঘেটে ঘুটে গেছে। আরে হ্যাঁ করে দিল। কত? 15 দিরহাম। টোটাল কত হলো? 30 দিরহাম। 30 দিরহাম মানে ভারতীয় টাকায় প্রায় 690 টাকা। যেখানে বহরমপুরে আমি সেলুনে যাই, আমি স্যালুনে যাই না, সেলুনে যাই, মনোজের দোকানে যাই। তো মনোজ আমার চুলদারি কাটতে নেয় হচ্ছে 150 টাকা ভারতীয় টাকায়। দুবাইয়ের জেএলটি থেকে ব্যাক টেনে নিয়ে চলেছি দুবাই মেরিনার দিকে। জেএলটিতে মেট্রো স্টেশন এবং ট্রাম স্টেশনও রয়েছে। সঙ্গী বলল মিনিট 10-এর রাস্তা, কারণ সে এর আগে দুবাইতে ট্রাভেল করেছে। কিন্তু বাস্তবে এই ডিস্টেন্স ছিল প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। বাইরে যেমনি গরম তেমনি রোদ। সত্যি বলতে অনেকটাই কষ্ট হচ্ছিল। মনে হয়েছিল বাজারে শশা কিনতে গিয়ে আমরা 1 কেজি শশার দাম 50 টাকা শুনে দরদাম করি, কিন্তু সেই কয়েক টুকরো শশা কোনো বড় রেস্তোরাঁতে 100 টাকা প্লেট হলেও কিনে খেতে কার্পণ্য বোধ করি না। যেখানে এই ট্রিপের খরচ 1,50,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে, সেখানে একটা ট্যাক্সি কিংবা ক্যাব বুক করলে অন্তত সময় কিংবা এনার্জি দুটোই বাঁচত। হেঁটে হেঁটে যখন দুবাই মেরিনাতে এসে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটা বিকেল 4টের ঘর ছাড়িয়ে গিয়েছে। দুবাই মেরিনাতে আমরা বুক করেছিলাম প্রিন্সেস টাওয়ার, বর্তমানে দুবাইয়ের সেকেন্ড টলেস্ট রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। উচ্চতার দিক থেকে এই অ্যাপার্টমেন্টের আগে ওয়ার্ল্ড রেকর্ড ছিল। এখানে বিল্ডিংগুলো দেখে মনে হয় ভীষণ কাছে, কিন্তু এটার থেকে একটা অনেক দূরে। উঁচু জিনিস সবসময় মনে হয় কাছে, যেরকম আমরা দূর থেকে যখন পাহাড়কে দেখি, কিন্তু পাহাড় অনেক দূরে থাকে, এখানেও খানিকটা তাই। প্রিয়ম আজকে আমার অবস্থা খারাপ করে দিল ভাই। 3 কিলোমিটার হাঁটলাম শুধু এর জন্য। এই তো সামনে কোথায় যে মানে বিল্ডিং বুক করেছে। আরে ভাই, এই হাঁটাতে তো আমি শিলিগুড়ি থেকে এবার দার্জিলিং পৌঁছে যেতাম। আর এই আশেপাশে আরও কিছু বড় বড় বিল্ডিং রয়েছে, যাকে বলে গগনচুম্বী বিল্ডিং। মনে মনে নতুন কিছু দেখার আশা নিয়ে প্রবেশ করলাম প্রিন্সেস টাওয়ারের রিসেপশনে। এখানে প্রবেশ করার আগে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানকার চেক ইন পলিসি হচ্ছে, এখানে প্রথমে নিচে যে রিসেপশন রয়েছে সেখানে কথা বলতে হবে। কথা বলার পরে একটা ফর্ম দিল, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং যারা এখানে থাকছে, আমরা 2 জন থাকছি, তো আমরা 2জনের পাসপোর্ট মধ্যে দিতে হলো। পাসপোর্ট ওরা স্ক্যান করবে বা ভেরিফাই করবে, এবং আমাদের বুকিংও ভেরিফাই করবে যে হ্যাঁ এখানে আমাদের বুকিং আছে, সেই সাথে কত নম্বর রুমে আমরা থাকবো সব কিছু দেখাতে হবে। এমন কথা, আমার যে রিজার্ভেশন সেটা এখানে দেখাতে হবে। দেখানোর পরে কিন্তু আমরা সেখানে যেতে পারবো। এই বিল্ডিংয়ে আমরা থাকবো হচ্ছে 65 তলা। আগেরটাই ছিলাম বোধহয় 30-এ, এবার 65, মানে হচ্ছে প্রায় ডবল। 97 তলা এই বিল্ডিংয়ে একাধিক লিফট রয়েছে, আর সেগুলো এতটাই ফাস্ট যে প্রত্যেক সেকেন্ডে পৌঁছে যাচ্ছে কোনো না কোনো ফ্লোরে। বুকিং করার পরই এরকম হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে ওরা ডিটেলটা দিয়ে দেবে। ডোর কোড হচ্ছে 5225। এখানে ডোর কোড দিয়ে খুলতে হয়। এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের দরজায় কোনো তালাচাবি নেই, রয়েছে আনলক কোড, যেটা এখানকার ওনার হোয়াটসঅ্যাপে অলরেডি শেয়ার করেছেন, এবং সেই কোড ইউজ করেই দরজা আনলক করতে হবে। কোড ইউজ করে রুমে প্রবেশ করে যা দেখলাম, সেটা আলিবাবা 40 চোরের ওই গুহার ধন সম্পদের থেকে কোনো অংশেই কম নয়। এত সুন্দর করে সাজানো রয়েছে। এদিকে একটা মিরর রয়েছে, ওখানে লাইট রয়েছে, এই রয়েছে এদিকে সোফা, এখানে একটা বিশাল টিভি, এখানে একটা ঘড়ি, সেট টপ বক্স, ম্যাগাজিন, ফ্লাওয়ার ভাস এরকম রয়েছে, নিচে কার্পেট, বাচ্চার সঙ্গে থাকলে বাচ্চার জন্য দোলনা রয়েছে, এদিকে একটা লাইট রয়েছে। জাস্ট ওয়ালটা দেখুন কি সুন্দর ভাই, আমি তো কখনো এত সুন্দর অ্যাপার্টমেন্টে থাকিনি। কাশ আমার বাড়িটা এরকম হতো। এইটা হচ্ছে একটা ছোট্ট টয়লেট, অ্যাটাচ টয়লেট যেরকম হয় সেরকম ছোট্ট টয়লেট। এটা রান্নাঘর, বেবিকে নিয়ে যদি কেউ রান্না করতে আসে, বেবিকে বসানোর জায়গা রয়েছে। এখানে একটা এরকম চেয়ারও রয়েছে, ফ্রিজ রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে, কুচিনা রয়েছে, মাইক্রোওভেন রয়েছে, ইলেকট্রিক ওভেন রয়েছে, ফল টল রাখা যাবে এখানে, চেয়ার রয়েছে, কফি মেশিন রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, টি কফি, ওদিকে ঠান্ডা জল, গরম জল, ভাই এই সব কিছু রয়েছে।
রান্না করার জন্য কুকিং অয়েল, এখানে সমস্ত বাসন সেট রয়েছে, জল খাওয়ার কাপ, গ্লাস, লিকুইড হ্যান্ড সোপ থেকে শুরু করে ডিটারজেন্ট, মশলা, অলিভ অয়েল, চাল, ডাল, তেল, নুন, ঘি। এদিকে সমস্ত টিস্যু সব রাখা রয়েছে, ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে বেডরুম, এরকম সুন্দর করে সাজানো রয়েছে, কিং সাইজ বেড, সেই নরম। এদিকে লাইট, এদিকে টিভি, ওইদিকে ঘড়ি, এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, আয়না, আয়রন টেবিল রয়েছে, এখানে কিছু কম্বল টম্বল রয়েছে, এক্সট্রা ম্যাট্রেস রয়েছে। আর যেটার জন্য এখানে আসা, যেটা না দেখালে নয়, সেটা হচ্ছে এই বারান্দা ভাই। এই দেখুন, গালফ অফ পার্সিয়া, জেবিআর বিচ, ওদিকে আইন দুবাই, এইদিকে হচ্ছে দুবাই মেরিনা, সামনেও একটা বড় টাওয়ার রয়েছে। এর খরচ হচ্ছে মাত্র, এই অ্যাপার্টমেন্টের একটাতে খরচ আমি এখন বলবো না, আপনারা যারা আমার দর্শক এবং এই ভিডিও দেখছেন তারা অনুমান করে আপনাদের কমেন্টস লিখবেন। আমি সবার কমেন্টসই পড়বো এবং তারপরে অ্যাকচুয়াল খরচটা বলবো। খুব সুন্দর একটা বিকেল, জেবিআর বিচ থেকে আজকে সূর্যাস্ত হচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। সকালবেলায় যেমন গরম থাকে, বিকালবেলায় কিন্তু তেমনি আর কি হাওয়া দেয়। কিছু কিছু মানুষ এমনও আছে যারা পুরী বেড়াতে গিয়ে চুপচাপ সমুদ্রের ধারে বসে থাকে, যে আমরা সমুদ্রকে এনজয় করবো কিংবা হোটেল থেকে সমুদ্র দেখবো। আর কিছু মানুষ আছে যারা ছুটে বেড়াতে পছন্দ করে, সমুদ্রে লাফালাফি, হুড়োহুড়ি, হ্যানা ত্যানা। তো আমি হচ্ছে সেই চুপচাপ বসে থাকা মানুষগুলোর মধ্যে। এখানে বসে বসে সূর্যাস্ত দেখছিলাম, তা পার্টনার বলছে না চলো এখন যেতে হবে, কোথাও একটা ঘুরতে যাবো। তাহলে চলো, তাহলে বেরিয়েই পড়ি। কালকে হয়তো এই হোটেলে আর থাকবো না, অন্য জায়গায় থাকবো, কালকে হোটেল পাল্টাবো। তবে তার আগে আজকে যেহেতু এখানে আছি, সুন্দর একটু ছবি টবি তুলে নিই। এইটা এই ফ্লোরের 97 তলা, সব থেকে টপ। কোনো কার্ড যদি না কাজ করে আধার কার্ড লাগাও ওখানে। আর এখানে রয়েছে একটা গেমস জোন, এখানে বিলিয়ার্ড খেলা হচ্ছে। আমি বিলিয়ার্ড খেলতে পারি না, এই খেলাটা খেলতেও পারি না, এই খেলাটার নামও জানি না। আমি তো খেলতাম ওই ছোঁয়াছুঁই, কুমির তোর জলকে নেমেছি, তারপরে চোর পুলিশ খেলা, এইসব খেলতাম ছোটোবেলায়। বাট এইসব খেলা ভাই আমার টাওয়ারের বাইরে। প্রিন্সেস টাওয়ারের এই 97 তলাতে এরকম লাউঞ্জ রয়েছে। ওখানে ফুড কিংবা ড্রিঙ্ক হয়তো পাওয়া যায় না, তবে মনোরঞ্জনের জন্য বিভিন্ন আয়োজন রয়েছে। বিশেষ করে যারা কাজ করতে চায় তাদের জন্য আদর্শ জায়গা। অনেকটা বড় একটা জায়গা, যেখানে বসার জন্য সোফা রয়েছে, সবাই এখানে বসে কাজ টাজ করছে, দেখুন কি সুন্দর। আর আমি কার্ডটা তোমাকে দিয়েছিলাম বুক করার জন্য কালকে, তুমি নিজেও কনফিউজ হচ্ছিলে যে বুক করবো কি করবো না, অত টাকা জিনিস এখন করে দাও। 413 মিটার উঁচু প্রিন্সেস টাওয়ারের এই অবজারভেশন লাউঞ্জ থেকে শেষ বিকেলে পারস্য উপসাগরের তীরে সূর্যাস্ত দেখার সাথে সাথেই দেখে নিলাম বিশ্বের অন্যতম বড় আর্টিফিশিয়াল ম্যানমেড আইল্যান্ড পাম জুমেরা। সেই সঙ্গে দেখলাম দুবাইয়ের আইকনিক 7 স্টার হোটেল বুর্জ আল আরব। আমরা রয়েছি এই টাওয়ারটা, এটা হচ্ছে দুবাইয়ের প্রিন্সেস টাওয়ার। আর ওইখানে রয়েছে 97 ফ্লোর, 97 তলা। আমরা ওইখানে ছিলাম, ওখান থেকে নেমে এলাম। যতক্ষণ ওপরে ছিলাম ততক্ষণ রোদ ছিল। 97 তলা থেকে যখন নিচের তলায় এসে পৌঁছালাম তখন অলরেডি সন্ধে হয়ে গিয়েছে, আর সেই সাথে লাগছে দুর্দান্ত হাওয়া। আর এই হচ্ছে দুবাইয়ের ট্রামে এবার চাপবো আমরা। আর দুবাইয়ের মানুষের ভাবি কত টাকা আছে, সবার কাছে মনে এক্সেবার কারে গাড়ি আছে। যেসব গাড়ি ছবিতে দেখেছি না, সেসব গাড়ি দুবাইয়ের রাস্তায় এমনি চলে বেড়াচ্ছে। আলটিমেট জীবন কাটায় হচ্ছে দুবাইয়ের পাবলিক। আর আমরা তো সারা জন্মিয়েছি আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, গ্যাস, ইলেকট্রিক বিল এসব লিঙ্ক করানোর জন্য। গত বছর মার্চ মাস থেকে আমার বউ বলেছিল তুমি দুবাই যাও। আমি দুবাই না গিয়ে আমি চলে গেলাম হচ্ছে মলদ্বীপ। সব বলেছিল তুমি একদিন দুবাই গিয়ে বলবাই কথাটা যে হ্যাঁ দুবাই আসা দরকার ছিল। দারুণ জায়গা ভাই, লাইফ দারুণ। এখানে টাকা জমান, ভিসা লাগান, ফ্লাইটের টিকিট বুক করে দুবাইয়ে পাড়ি জমান। দিনের বেলাতে একরকম, আর সন্ধ্যেবেলা হয়ে যাওয়ার পর কিন্তু গরম আর লাগে না, তখন দারুণ হাওয়া দেয় যেহেতু সমুদ্র কাছে। কুকুর পায়খানা করলো, কুকুরের মালিক হাতে করে পরিষ্কার করলো, কারণ এখানে সবাই কিন্তু রাস্তাঘাট একদম চকাচক রাখে। দুবাইতে মেট্রোর পাশাপাশি ট্রামও রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি দুবাইয়ের মিনা শাহি ট্রাম স্টেশনে। গন্তব্য স্টেশন পাম জুমেরা। সেখান থেকে আবার মোনোরেলে চড়ে যাব আটলান্টিস। ট্রাম স্টেশন থেকে একটা ট্র্যাভেল কার্ড করে নিলাম, যেটা আগামী দিনে আবারও যখন দুবাই আসবো তখন কাজে আসবে। কার্ড বানাতে খরচ হলো 25 দিরহাম। ট্র্যাভেল ব্যালেন্স পেলাম 19 দিরহাম, যেটা ইউজ করে এই দুবাই শহরে ট্রাম এবং মেট্রো দুটোই অ্যাক্সেস করতে পারবো। এবার যখনই ওই রিচার্জটা 7.5 দিরহামের নিচে নেমে যাবে না, তখনই আরেকবার রিচার্জ করতে হবে। আর এই কার্ডটার ভ্যালিডিটি কিন্তু হচ্ছে 5 বছর। মানে আবার যখন কদিন পরে আমি দুবাই আসবো, কদিন পরে মানে হয়তো 6-7 মাস পরে আসবো, তখন এই কার্ডটাও কাজে দেবে। আর এখানে কিন্তু ট্রাম স্টেশনে এরকম সব গেট করা আছে, যেরকম আমাদের ওখানে মেট্রোতেও আছে। ট্রাম আসবে, তারপরে কিন্তু গেট খুলবে, তারা কিন্তু খুলবে না। রাশিয়াতে ট্রামে চাপা হয়নি, বাট দুবাই এসে ট্রামে চেপে নিচ্ছি। এবার এটা ডিপেন্ড করে কি কোয়ালিফিকেশন এর উপর। হ্যাঁ, ইংলিশ জানতো। আমাকে একটা স্টেশন পরে নামতে হবে। দুবাই ট্রামে 2 ধরনের ক্লাস রয়েছে, গোল্ড ক্লাস এবং সিলভার ক্লাস। আমার টিকিট ছিল সিলভার ক্লাসে। নেক্সট স্টেশন পাম জুমেরা, যেখানে নামতে হবে।
প্ল্যাটফর্ম এইদিকে। আমরা রয়েছি এখন পাম জুমেরাতে। ট্রাম স্টেশনে পৌঁছানোর পর এইরকম মেশিনে কার্ড টাচ করলে ব্যালেন্স ডিডাক্ট হওয়ার সঙ্গে সঙ্গে রিমেনিং ব্যালেন্সও শো করবে। এখানে তো মেট্রোর মতো কোনো গেট নেই যে যেখানে টিকিট পাঞ্চ করতে হয়। আমি ওখানে কার্ড ঠেকালাম না, আমি ডিরেক্ট সোজা বেরিয়ে চলে গেলাম বা ভুলে গেলাম, এটা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু 200 দিরহাম জরিমানা হতে পারে। আমার মনে হয় না এসব এখানে কেউ করে, ওই জন্য এত সুন্দর সিস্টেম। ট্রাম থেকে নেমে এবার চাপবো হচ্ছে মোনোরেলে। এটা হচ্ছে মোনোরেল, পাম গেটওয়ে। মোনোরেলটা চলে হচ্ছে এই পর্যন্ত, আর এটা হচ্ছে পাম আইল্যান্ড, ম্যান মেড আইল্যান্ড এটা। আর এই ট্রামে কিন্তু কোনো চালক নেই, চালকহীন ট্রাম। এবার এখানে নামার পর আমরা যে পাম আইল্যান্ড যাব তার জন্য মোনোরেল, এই যে টু দ্য পাম মোনোরেল, মোনোরেলে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। এইখান দিয়ে যেতে হবে, এখান দিয়ে ফুট ওভারব্রিজ রয়েছে, আর ওখানে একটা লিফটও রয়েছে। তো লিফটে করে আমরা ওপরে যাব এবং ওখানে যাব। প্রথমবার অভিজ্ঞতা হচ্ছে এখানে এসে, লোককে জিজ্ঞেস করছি, জানছি, চিনছি, আর নেক্সট টাইম হয়তো কোনোদিন আর ভুলবো না। বাট এখানে আপনি বাংলা ভাষাভাষী মানুষ পাবেন, বাংলাদেশের অনেকে এখানে আছে যারা এখানে কাজ টাজ করে দীর্ঘদিন ধরে, তাদের কাছ থেকে আপনি হেল্প পেয়ে যাবেন। এইটাকে দেখে মনে হতে পারে গাড়ির পার্কিং, বা এটা গাড়ির পার্কিংই। পথচারী তারা তো মোনোরেলে যাবে, তো এখানে দেখুন ট্রেনের একটা ছবি দেওয়া আছে, আর এখানে স্ট্রেট লেখা আছে যে মোনোরেল। এখান থেকে নিলাম হচ্ছে টিকিট, পড়লো হচ্ছে 20 দিরহাম, শুধু যাওয়ার টিকিট। ফেরার টিকিটটা আসার সময় কাটবো। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসার পর এখানে এরকম এসকেলেটর দিয়ে উপরে উঠতে হবে, পৌঁছাতে হবে হচ্ছে স্টেশনে। এই হচ্ছে মেন স্টেশন যেখান থেকে মোনোরেল ছাড়বে। এখনও ট্রেন আসেনি, অন্যান্য প্যাসেঞ্জাররা কিন্তু ট্রেনে নোট করছে। আর মোনোরেল কিন্তু খুব বেশি বড় ট্রেন নয়, ওই মেট্রোরই মতো, তার জন্য কিন্তু প্ল্যাটফর্মও ছোটো। দুবাইতে থাকাকালীন আমাদের কাছে কোনো সিম কার্ড ছিল না, কিন্তু দুবাইয়ের প্রত্যেকটা মেট্রো স্টেশন, ট্রাম স্টেশন, শপিং মল কিংবা পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই রয়েছে। স্পিড হচ্ছে এখানে 350 Mbps। ইমেল অ্যাড্রেস থাকলে অ্যাক্সেস করা যায়, ইমেল অ্যাড্রেস দিলেই হয়ে যায়। ফাইনালি এবার মোনোরেলে চাপা সুযোগ হলো। এখানেও মেট্রোর মতোই আর কি, এরকম দরজা খুলে যাবে, তারপরে উঠতে হবে। এই দেখুন, আর এই হচ্ছে মোনোরেলের ভেতরটা। টিকিট কালেক্টর রয়েছেন ভেতরে টিকিট চেক করার জন্য। আমরা সামনে যাব, সামনে গিয়ে দেখবো যে কীরকম দুবাইয়ের মোনোরেল। সামনের সিট সবসময়তেই ভর্তি, এখানেও টুরিস্টরা বসে রয়েছে। দুবাইয়ের ট্রামের মতো কিন্তু এখানকার মোনোরেল, সেটাও কিন্তু হচ্ছে চালকহীন। আমরা এতদিন মোনোরেল দেখেছি ভিডিওতে, ছবিতে, আজকে ফাইনালি সেই মোনোরেলে ট্রাভেল করছি। মোনোরেলে কিন্তু কামরা রয়েছে হচ্ছে মোট 3টে, বেশি কামরা এখানে নেই। 3টে কামরাতে আর কি লোকজন সব বসে আছে। আমরা প্রথম কামরাতে কিছুটা শ্যুট করেছিলাম, তারপর আবার ফিরে যাচ্ছি লাস্ট কামরা। এখন প্রথম কামরায় সবাই সামনে বসে আছে, সেখানে শ্যুট করা যাচ্ছে না, তো লাস্টে কামরায় চলে এলাম। এখান থেকে একটু শ্যুট করবো, এদিক থেকে আপনাদেরকে দেখাবো। এখান থেকে পুরো ট্রেনটা আমরা পাচ্ছি ভিউজ, আর আশেপাশের এই যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে সেখান থেকে যে রিফ্লেকশন, সেখান থেকে যে আলো, সত্যি দারুণ। একটা এরকম সিঙ্গেল ট্র্যাকে ট্রেন চলছে মানে ভাবা যায়। ট্রেন এরকম হচ্ছে, ট্রেন তো নয়, মনে হচ্ছে না রোলার কোস্টার। এটা হচ্ছে আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন। আমরা এর পরের স্টেশনে যাবো। এখান থেকে মোটামুটি ট্রেন ফাঁকা। ফাইনালি আজ মোনোরেল জার্নিটা হয়ে গেল। আর এই ট্রেন জার্নির খরচ 20 দিরহাম, অর্থাৎ ভারতীয় টাকায় এক পিঠের খরচ 560 টাকা। পাম গেটওয়ে স্টেশন থেকে ছেড়ে পাম অ্যাডভেঞ্চার, এই হলো দুবাই মোনোরেলের ফার্স্ট এবং লাস্ট স্টেশন। গালফ অফ পার্সিয়ার উপরে তৈরি এই আইল্যান্ডে শিল্পপতি থেকে শুরু করে বলিউড তারকা, বিশ্বের বহু বিশিষ্ট ব্যক্তিদের পার্সোনাল ভিলা রয়েছে। রয়েছে দুবাইয়ের 5 তারা হোটেল আটলান্টাস দ্য পাম, এক কথায় যাকে বলে অভিজাত এলাকা। মোনোরেল ছাড়াও সড়কপথে বাইকার এই আইল্যান্ডে আসা যায়। পাম অ্যাডভেঞ্চার স্টেশনের পাশেই রয়েছে এই ওয়েভ হাউস। কেউ গাড়ি থেকে, কেউ বা মোনোরেল থেকে নেমে এই ওয়েভ হাউসের দিকে যাচ্ছে দেখে খুব কৌতূহল হলো এটাই দেখার যে এর ভিতরে কি আছে। শপিং করার বিভিন্ন দোকান রয়েছে, অ্যাকোরিয়াম যেখানে এন্ট্রি ফি রয়েছে, গেমস, পার্লার, রেস্তোরাঁ, ক্যাফে, মনোরঞ্জনের সমস্ত ব্যবস্থাই রয়েছে। দুবাই ঘুরতে ঘুরতে আমার একটা কথাই মনে হয়েছে, ঠিক মতো এনজয় করতে গেলে বা হাওয়ায় গা ভাসাতে গেলে 1,03,000 টাকা সঙ্গে না আনলে দুবাই ঘুরে কোনো মজাই নেই। অকাদ নাই এসব জায়গায় আসার, দূর থেকে দেখেই আবার নিচে ফিরে যাব। এখানে আমরা 2 কাপ কফি নিয়েছিলাম, দাম লেগেছিল 826 টাকা। মনে একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল, প্রকৃতি প্রেমীরা এই কৃত্রিম দুনিয়াতে আদৌ কি কোনো সুখ খুঁজে পাবে? তার উত্তর হয়তো সময় দেবে। আমি একটা কথা ভেবে পাই না, মানুষ এত কি শপিং করে আর মানুষের কাছে কি করে এত টাকা।
মানে প্রত্যেকটা জায়গাতে শপিং মল, প্রত্যেকটা জায়গাতে দোকান, প্রত্যেকটা জায়গাতে দামি দামি ব্র্যান্ডের সব জামাকাপড় বিক্রি হচ্ছে। সব থেকে বড়ো কথা হচ্ছে জিনিসপত্রের দাম, ম্যাক্সিমাম দাম। একটা টি শার্ট যদি আমাদের ওখানে 500 টাকা হয়, সেই টি শার্ট এখানে এসে প্রায় 1000 টাকার বেশি। তাও মানুষ শপিং করে, তাও এত দোকান ভাই, সব ভাই। মনোরেল ধরে আমরা আবারও ফিরে এলাম নাখিল মল স্টেশনে। এখানেও রয়েছে একটা বিরাট শপিং মল, রয়েছে অবজারভেটরি, যেখান থেকে দুবাই শহর এবং পাম আইল্যান্ডের একটা আইকনিক ভিউ পাওয়া যায়। বাড়ি ঢোকার আগে আমাকে কিনতে হবে হচ্ছে অবনী দাসের বাদ বিদ্যুৎ তেল। এই উঁচু উঁচু বিল্ডিং দেখে ঘাড় ভাই ব্যথা হয়ে গেছে। পাম জুমেরার এই অবজারভেটরি সকাল 9টা থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা। বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রাইম আওয়ার, অর্থাৎ পিক টাইম। এই সময় এখানে টিকিটের দাম সব থেকে বেশি। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন ঘড়ির কাঁটা রাত 9:30 ঘর পেরিয়ে গিয়েছে, সুতরাং এই অবজারভেটরি বন্ধ হয়ে গিয়েছে। হোটেলে ফিরে আসার আগে রাস্তায় রাস্তায় ঘুরে ক্যামেরাবন্দি করলাম রাতের দুবাই শহরের আলোকসজ্জা। রাস্তা জুড়ে দাপিয়ে বেড়ানো নামি দামি সব গাড়ি। গালফ অফ পার্সিয়ার একটা শাখা ঢুকে এসেছে শহরের ভেতরে, তারই মধ্যে ঘুরে বেড়াচ্ছে নানা রকম ইয়র্স। দুবাই ঘোরার চক্করে সকাল সন্ধ্যা হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ। জেবিআর বিচে যাওয়ার পথে দেখি একটা দোকানে এই স্কুটারগুলো রেন্ট পাওয়া যাচ্ছে। বললাম যে আমাকে একটু দেখতে দিন না, আমি কখনো এটা চালাইনি। রাশিয়াতে দেখলাম সবাই চালাচ্ছে, বাট আমার খুব চালাতে ইচ্ছা হচ্ছে, তো দিল আমাকে চালাতে পারলাম। এটা কিন্তু এরকম গাড়ির মতো আর কি অন অফ করা যায়। তো এই হচ্ছে স্কুটার, এটা কিন্তু চালানো খুব মজার। এনাদের অফিস, আর এখানে যে আরেকজন ভাই আছে বাংলাদেশের, বাংলা কথা বলতে পারছে, কাজে আমাদের কমিউনিকেশনে কোনো সমস্যা হচ্ছে না। আমরা 1 ঘন্টার জন্য নেব, আর এর জন্য আমাদের পে করতে হচ্ছে 50 দিরহাম পার স্কুটি। পৃথিবীতে কোনো জিনিসই প্রথম সহজ নয়, ঠিক আছে, বাট আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যায়। এখন রাত হয়ে গেছে, 11টার বেশি বেজে গেছে, এখানে প্রচুর ভিড় আছে ট্যুরিস্টদের, তাও কোনো রকমের ভিড় কাটিয়ে দুবাইয়ের ফুটপাতে এরকম সাইকেল কিংবা স্কুটার চালানোর আলাদা ট্র্যাক রয়েছে। যদি আপনারা মনে করেন এইগুলো রেন্ট নিয়ে দুবাই ঘুরবেন, সেক্ষেত্রে আপনাদের খরচও কম হবে আর সময় অনেকটা বাঁচবে। তবে এই স্কুটারগুলো চালানোর সময় সাবধানতা এবং ব্যালেন্স দুটোই কিন্তু ভালোভাবে মেনটেন করতে হবে। আর এখন টাইম হচ্ছে রাত 11:33। রাত যত বাড়ছে ততই জমজমাট হচ্ছে দুবাই। আমরা চলে এসেছি এই মুহূর্তে জেবিআর বিচের কাছে। স্কুটার চালিয়ে অবশেষে এসে পৌঁছালাম দুবাইয়ের জেবিআর বিচ। মধ্যরাতেও এই সমুদ্র সৈকত দারুণ জমজমাট। আশেপাশের বিভিন্ন ক্লাব কিংবা রেস্টুরেন্ট থেকে ভেসে আসছে মিউজিক। অদূরে দেখা যাচ্ছে আইন দুবাই, যদিও ওটা এখন বন্ধ রয়েছে। না হলে ওটাতে চড়ে রাতে দুবাই শহরের একটা ঘূর্ণায়মান ভিউজ পাওয়া গেলেও যেতে পারতো। এখানে আলাদাই জোশ, চারিদিকে পার্টি, নাচা গানা, ওই হুল্লোড়। রাত যত বাড়ছে ততই জমজমাট হচ্ছে দুবাই। জেবিআর বিচের পাশেই রয়েছে মেরিনা বিচ। দিনের বেলা এই সি বিচে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। আগামীকাল সকালে আবারও এই জায়গাতে আসবো। আপাতত ফিরতে হবে, কারণ রাত যেমন বেড়েছে তেমনি পেয়েছে খিদে। রাত 2:08। সময় ঘড়ি বলছে রাত 2। প্রিন্সেস টাওয়ারের কাছেই রয়েছে মেরিনা কিচেন বলে একটা রেস্টুরেন্ট। প্রিয়ম সেখানে অর্ডার দিল হায়দ্রাবাদি বিরিয়ানি এবং মটন কড়াই। আমি অর্ডার দিলাম এগ চিকেন চাউমিন। আগেও বলেছি এই শহর কিন্তু ঘুমোয় না, রেস্টুরেন্টগুলো সারা রাত খোলা থাকে। এখানকার খাবার ভাই জিভে জল, পুরো মাটন তো মুখে ছিঁড়ে খাই। কি চাউমিন পেয়েছি ভাই, এ দিয়ে তো মাথার বিরুনি বেঁধে নেওয়া যায় ভাই। এইভাবেই কেটে গেল দুবাই শহরে আমার প্রথম দিন। দুবাইয়ের আরও গল্প নিয়ে ফিরব পরের পর্বে, যেখানে দুবাইয়ের স্পোর্টস কার থেকে শুরু করে সস্তার আইফোন সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব। দুবাই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে ইমেল করতে পারেন কিংবা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেই সঙ্গে দেওয়া থাকলো দুবাইয়ের এই পর্বের সমস্ত খরচের হিসাবও।